পৃষ্ঠা 14। পূর্বে যতদূর পড়েছি তার পরের থেকে আবার পড়ছি। 4.3 সমাজতত্ত্ব ও রাষ্ট্রবিজ্ঞান, সোশিওলজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স। দুটি বিষয়ের ঘনিষ্ঠতা সম্পর্কে বিভিন্ন মত। সমাজতত্ত্ব ও রাষ্ট্রবিজ্ঞান এই দুটি সামাজিক বিজ্ঞানের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বর্তমান। রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু হল সমগ্র সমাজ জীবনের বিভিন্ন দিকের শুধুমাত্র রাজনৈতিক দিকটির আলোচনা। অন্যদিকে সমাজতত্ত্ব সমগ্র সমাজ জীবন সম্পর্কেই আলোচনা করে। ল্যাস্কি, গেটেল, গিলক্রিস্টের মতো বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানীগণ রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা ক্ষেত্রের পরিধি বলতে রাষ্ট্র ও সরকারের আলোচনাকে বুঝিয়েছেন। রাষ্ট্রবিজ্ঞান ও সমাজতত্ত্বের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বোঝাতে গিয়ে ফরাসি দার্শনিক পল জানে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা এইভাবে দিয়েছিলেন যে সমাজবিজ্ঞানের যে শাখা রাষ্ট্রের মূল ভিত্তি ও সরকারের নীতিসমূহ সম্পর্কে আলোচনা করে তাই রাষ্ট্রবিজ্ঞান। আবার অধ্যাপক গিডিংস তার প্রিন্সিপালস অব সোশিওলজি গ্রন্থে বলেছেন, সমাজতত্ত্বের মূলসূত্র সম্পর্কে যারা অবহিত নন তাদের রাষ্ট্র সম্পর্কে তত্ত্বশিক্ষা প্রদান নিউটনের গতিসূত্রের জ্ঞানরহিত ব্যক্তিকে জ্যোতির্বিদ্যা শিক্ষা দেওয়ার মতোই এক অসম্ভব ব্যাপার। মরিস জিন্সবার্গের মতে, হিস্টোরিক্যালি সোশিওলজি হ্যাজ ইটস মেইন রুটস ইন পলিটিক্স অ্যান্ড ফিলোসফি অফ হিস্ট্রি। অধ্যাপক ক্যাটলিন বলেছিলেন, সমাজতত্ত্বকে বাদ দিয়ে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে চিন্তাভাবনা অসম্ভব। এইভাবে বিভিন্ন চিন্তাবিদদের প্রদত্ত দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক ও পারস্পরিক নির্ভরশীলতা প্রসঙ্গে বলা যায়, রাষ্ট্রবিজ্ঞান সমাজতত্ত্বেরই একটি শাখা। যেমনভাবে মানুষের রাজনীতিক আচার আচরণ তার সামাজিক আচার আচরণের অংশবিশেষ। দুটি বিষয়ের সাদৃশ্য: এক, সমাজতত্ত্বের উৎপত্তির ক্ষেত্রে যে সকল গ্রন্থগুলিকে পূর্বসূরি হিসাবে মনে করা হয় সেগুলি হল প্লেটোর রিপাবলিক, পৃষ্ঠা 15, অ্যারিস্টটলের পলিটিক্স, কৌটিল্যের অর্থশাস্ত্র প্রভৃতি। এগুলি, বিশেষ করে রিপাবলিক ও পলিটিক্স, যে সময় লেখা হয় তখন রাষ্ট্র বলে কিছু ছিল না, তখন ছিল নগর রাষ্ট্র। এই সকল নগর রাষ্ট্রের মানুষের সামাজিক জীবন, রীতিনীতি প্রভৃতির অনেকখানি এই বইগুলিতে পাওয়া যায়, যা সমাজতত্ত্বের আলোচনা ক্ষেত্রকে প্রসারিত হতে সাহায্য করে। 2, রাষ্ট্রবিজ্ঞানীরা সমাজতত্ত্ব থেকে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের উৎপত্তি ও সামাজিক শাসন সম্পর্কে জ্ঞান লাভ করে থাকেন। 3, নিকট অতীতে রাষ্ট্রবিজ্ঞানের তাত্ত্বিক আলোচনায় যে সমস্ত পরিবর্তন সাধিত হয়েছে তা সবই হয়েছে আধুনিক সমাজতত্ত্বের ধ্যান ধারণাকে অনুসরণ করে। 4, রাষ্ট্রনীতিক আইন কানুনের ভিত্তি প্রতীত আছে সামাজিক প্রথা, রীতিনীতি, অনুশাসন, লোকনীতি প্রভৃতির ওপরেই। 5, আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানে আচরণবাদের উদ্ভব ও বিকাশ ঘটেছে, যেখানে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ওপর সমাজতত্ত্বের প্রভাব অধিকতর প্রবলভাবে প্রতিপন্ন হয়। উদাহরণ হিসাবে অ্যালমন্ড ও কোলম্যানের ক্রিয়াবাদ ও ইস্টনের সামাজিক ব্যবস্থার কথা বলা যায়। 6, আধুনিক রাষ্ট্রের ক্ষমতা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা অনুসারে সার্বভৌম হলেও তা নাগরিকদের বহু প্রকার স্বার্থ, উদ্দেশ্য, প্রয়োজন, কার্যকলাপ নানাবিধ সামাজিক সংগঠনের মাধ্যমে সম্পন্ন হয়। 7, রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র নিয়ে আলোচনা করে, অন্যদিকে রাষ্ট্র এক প্রকার সামাজিক সংগঠন, ওয়ান অব দ্য হিউম্যান অ্যাসোসিয়েশন, যা সমাজতত্ত্বের আলোচনা ক্ষেত্রের মধ্যে পড়ে। 8, রাষ্ট্র বিধিবদ্ধ আইনের মাধ্যমে তার ক্ষমতা প্রয়োগ করে। এই আইন কার্যকরী হয় সামাজিক সংগঠনগুলির মাধ্যমে এবং এই আইনগুলির সাফল্য ব্যর্থতা নির্ভর করে সামাজিক আচরণের ওপর। সামাজিক সংগঠন ও সামাজিক আচরণ মূলত সমাজতত্ত্বের আলোচনা ক্ষেত্রের অন্তর্গত।
নয়, কতগুলি বিষয় আছে যেগুলি সমাজতত্ত্ব ও রাষ্ট্রবিজ্ঞান উভয়েরই আলোচনা ক্ষেত্রের মধ্যে পড়ে। এগুলি হলো যুদ্ধ, বিপ্লব, গণ আন্দোলন, জনমত, নির্বাচন প্রভৃতি। এ প্রসঙ্গে আরও বলা যায়, কার্ল মার্কসের শ্রেণী সংগ্রাম তত্ত্ব ও ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্র এগুলি সমাজতাত্ত্বিক আলোচনা না রাজনৈতিক আলোচনা তা বিচার করা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। 10. বর্তমানে এমন কিছু কিছু সমস্যা দেখা যায় যেগুলি একাধারে রাষ্ট্রীয় আবার সামাজিকও বটে। এগুলির সমাধানে রাষ্ট্রবিজ্ঞানী ও সমাজতত্ত্ববিদকে একসাথে উদ্যোগী হতে হয়। এই সমস্যাগুলি হল সাম্প্রদায়িক দাঙ্গা, সীমান্ত অনুপ্রবেশ, জাতি দাঙ্গা, ভিক্ষাবৃত্তি, অপরাধ প্রভৃতি। দুটি বিজ্ঞানের মধ্যে ব্যাপক সাদৃশ্যকে মাথায় রেখে অনেকের অভিমত, বর্তমানে একজন রাষ্ট্রবিজ্ঞানী বা সমাজতত্ত্ববিদকে একাধারে রাষ্ট্রবিজ্ঞানী ও সমাজতত্ত্ববিদ হতে হবে। পার্থক্য: দুটি বিষয় পারস্পরিকভাবে ঘনিষ্ঠ হলেও তাদের নিজ নিজ স্বাতন্ত্র্য বর্তমান। অনেকের মতে ইতিহাসগতভাবে মানুষ প্রথমে গড়ে তুলেছে সমাজ, তার অনেক পরে রাষ্ট্র। তাই সমাজ জীবনের সূত্রপাত থেকেই সমাজতত্ত্বের সৃষ্টি, আর রাষ্ট্রনৈতিক জীবনের সূত্রপাত থেকে রাষ্ট্রবিজ্ঞানের সৃষ্টি। অধ্যাপক ডানিং এর মতে জাতির জীবনে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার সূত্রপাত ঘটেছে সমাজতত্ত্বের অনেক পরে। আপাতভাবে সমাজতত্ত্বের সাথে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা ক্ষেত্র নিয়ে কোনো বিরোধ নেই। বর্তমানে যুগ্ম আলোচ্য বিষয়াদি সঠিকরূপে বিচার বিশ্লেষণের প্রয়োজনে সমাজতত্ত্বের একটি নতুন শাখা সৃষ্টি হয়েছে, যার নাম রাজনৈতিক সমাজতত্ত্ব বা পলিটিক্যাল সোশিওলজি। পৃষ্ঠা 16। দুটি ভাগে ভাগ করা আছে, একদিকে সমাজতত্ত্ব আর একদিকে রাষ্ট্রবিজ্ঞান। সমাজতত্ত্ব 1. সমাজতত্ত্ব সমাজের বিজ্ঞানসম্মত আলোচনা। রাষ্ট্রবিজ্ঞান 1. রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকার বিষয়ে বিজ্ঞানসম্মত আলোচনা। সমাজতত্ত্ব 2. সমাজতত্ত্বে সংগঠিত ও অসংগঠিত সমস্ত প্রকার সমাজ নিয়ে আলোচনা করা হয়। রাষ্ট্রবিজ্ঞান 2. রাষ্ট্রবিজ্ঞানে শুধুমাত্র রাজনৈতিকভাবে সংগঠিত সমাজের আলোচনা করা হয়। সমাজতত্ত্ব 3. সমাজতত্ত্বের আলোচনা ক্ষেত্রের পরিসর ব্যাপক। রাষ্ট্রবিজ্ঞান 3. রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা ক্ষেত্রের পরিসর অপেক্ষাকৃত সংকীর্ণ। সমাজতত্ত্ব 4. সমাজতত্ত্ব একটি সামগ্রিক বা সাধারণ সামাজিক বিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান 4. রাষ্ট্রবিজ্ঞান একটি বিশেষীকৃত সামাজিক বিজ্ঞান। সমাজতত্ত্ব 5. সমাজতত্ত্ব সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে তার আলোচ্য বিষয়গুলিকে আলোচনা করে। মানুষকে সামাজিক জীব ধরে নিয়ে এর আলোচনা শুরু। রাষ্ট্রবিজ্ঞান 5. রাষ্ট্রবিজ্ঞান রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে তার বিষয়াদি আলোচনা করে। এর আলোচনা শুরু হয় মানুষকে রাষ্ট্রনৈতিক জীব হিসাবে ধরে নিয়ে। সমাজতত্ত্ব 6. সমাজতত্ত্বের আলোচনা তাত্ত্বিক। রাষ্ট্রবিজ্ঞান 6. রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা বহুলাংশে ব্যবহারিক। সমাজতত্ত্ব 7. সমাজতত্ত্ব উৎপত্তির দিক থেকে একটি নবীন বিষয়, এর বয়স 1 শতাব্দীর বেশি নয়। রাষ্ট্রবিজ্ঞান 7. রাষ্ট্রবিজ্ঞানের উৎপত্তি অনেক আগে, প্লেটো বা সিসেরোর সময় থেকে। 4.4 সমাজতত্ত্ব ও অর্থনীতি, সোশিওলজি অ্যান্ড ইকোনমিক্স। দুটি বিষয়ের ঘনিষ্ঠতা সম্পর্কে বিভিন্ন মত। সমাজতত্ত্ব ও অর্থনীতির সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। অর্থনৈতিক উপাদানসমূহের দ্বারা যেমনভাবে সমাজ ব্যবস্থা প্রভাবিত হয়, তেমনি সামাজিক উপাদানসমূহ কোনো সমাজের অর্থনীতিকে প্রভাবিত করে থাকে। দুটি বিষয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ককে বোঝাতে টমাস মন্তব্য করেছেন, ইকোনমিক্স ইজ ইন ফ্যাক্ট বাট ওয়ান ব্রাঞ্চ অব দ্য কম্প্রিহেন্সিভ সায়েন্স অব সোশিওলজি।
এ প্রসঙ্গে অধ্যাপক বটমোর বলেছেন, গোড়ার দিকে সমাজবিদ্যা ও অর্থবিদ্যার সম্পর্ক ঘনিষ্ঠ ছিল, যেমন ফ্রাঁসোয়া কেনে, অ্যাডাম স্মিথ অথবা মার্কসের তত্ত্বে মাঝখানে এদের মধ্যে ব্যবধান গড়ে ওঠে, তবে সাম্প্রতিক আবার এদের কাছাকাছি আসতে দেখা যাচ্ছে। অর্থনীতির মূল প্রতিপাদ্য। মানুষের কাজকর্মের যে অংশ ধনের সাথে সম্পর্কিত, প্রধানত সেটাই অর্থনীতির আলোচ্য বিষয়। মানুষের ধন আহরণ বা উৎপাদন, তার বন্টন ও ভোগ, মূলত এই তিনটি বিষয় নিয়ে অর্থনীতি আলোচনা করে থাকে। ডক্টর অ্যালফ্রেড মার্শাল, অর্থনীতির জনক, অর্থনীতির সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, এটি একদিকে যেমন মানুষের সম্পদ নিয়ে আলোচনা করে, অন্যদিকে মানুষের সম্পর্কেও আলোচনা করে। তাই বলা হয়, সমাজতত্ত্বের জ্ঞান ছাড়া অর্থনীতির আলোচনা যেমন অসম্পূর্ণ, তেমনি অর্থনীতির বিধিসমূহের ক্রিয়া প্রতিক্রিয়ার ধারণা ছাড়া সমাজতত্ত্বের আলোচনা অর্থহীন। দুটি বিষয়ের সংযুক্ততা। অনেকদিন পর্যন্ত অর্থনীতিবিদগণ অর্থনীতিকে অন্যান্য সামাজিক বিজ্ঞানের প্রভাব থেকে মুক্ত রেখে নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখতে চেষ্টা করেছিলেন। সমাজের অন্য সব ঘটনা বা সামাজিক পরিস্থিতি উপেক্ষা করে কেবলমাত্র অর্থনৈতিক জীবন, কাজকর্ম, চিন্তা ভাবনা অর্থনীতিবিদদের বিবেচ্য ছিল। কালক্রমে অর্থনীতিকে বাস্তবমুখী করে তোলার সময় সমাজতত্ত্ব ও অর্থনীতির মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপিত হয়। এ প্রসঙ্গে অধ্যাপক টম বটমর, পৃষ্ঠা 17, বলেছেন, সম্প্রতি বেশ কিছু গবেষণামূলক পর্যালোচনায় এরকম ইঙ্গিত দেখা যাচ্ছে যে অর্থবিদ্যার পক্ষে সম্পূর্ণ স্বতন্ত্র সম্পন্ন বিজ্ঞান শাস্ত্র হয়ে ওঠা সম্ভব নয়। অর্থনীতির ওপর সমাজতত্ত্বের প্রভাব। অন্যান্য সামাজিক বিজ্ঞানসমূহের মতো অর্থনীতিও সমাজ জীবনের একটি বিশেষ দিক নিয়ে আলোচনা করে। তবে যেহেতু অর্থনৈতিক বিভিন্ন বিষয়, যেমন অর্থনৈতিক আচার আচরণ, কাজকর্ম, চিন্তা ভাবনা প্রভৃতি সামাজিক পারিপার্শ্বিকতা, সামাজিক কাঠামো প্রভৃতির উপর নির্ভর করে, তাই সমাজতত্ত্বকে বাদ দিয়ে কোনো অর্থনৈতিক আলোচনা স্বয়ং সম্পন্ন হতে পারে না। স্বভাবতই কোনো দেশের সামাজিক বিষয়াদিকে বাদ দিয়ে শুধুমাত্র তার অর্থনৈতিক বিষয়াদির আলোচনা যেমন অসম্পূর্ণ, তেমনি অর্থহীন। কয়েকজন বিখ্যাত অর্থনীতিবিদ যেমন সোমবার্ট, অ্যাডাম স্মিথ, ওপেনহেইমার প্রমুখ অর্থনৈতিক পরিবর্তনকে সামাজিক পরিবর্তনেরই এক গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিচার বিশ্লেষণ করেছেন। তাদের মতে মানব সমাজের জ্ঞান ব্যতি রেখে অর্থনৈতিক আলোচনা এক প্রকার অসম্পূর্ণ, কারণ অর্থনৈতিক প্রক্রিয়াসমূহ সামাজিক কাঠামোরই একটি অংশ। বর্তমানে বিকাশমুখী অর্থনীতিতে নানাবিধ সমস্যা আলোচনার সময় সমাজতাত্ত্বিক গবেষণা ও বিশ্লেষণ প্রসূত সিদ্ধান্তের উপর জোর দেয়া হয়। অনুন্নত দেশগুলির অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এই বিষয়টির উপর অধিক গুরুত্ব দেয়া হয়, কারণ এই দেশগুলিতে অর্থনৈতিক উন্নয়নের প্রধান সমস্যা হল জনগণের মানসিক গঠন, জীবনাদর্শ, ঐতিহ্য প্রভৃতির মতো বিষয়গুলি। হ্যাগেন স্বাধীনোত্তর ব্রহ্মদেশে অর্থনৈতিক বিকাশ সম্পর্কিত সমস্যাগুলো আলোচনা করতে গিয়ে নতুন কিছু করার মনোভাব বা ইনোভেটিভ পার্সোনালিটি কি করে গড়ে ওঠে সেই সম্বন্ধে সমাজতাত্ত্বিক বিশ্লেষণে প্রবৃত্ত হয়েছিলেন। অধ্যাপক বটমর মনে করেন, মার্ক্সীয় রাষ্ট্রীয় অর্থবিদ্যার পুনরুদ্ভূতের ফলে অর্থবিদ্যা ও সমাজবিদ্যার মধ্যে এক প্রকার সমকেন্দ্রিকতা এসেছে, কেননা মার্ক্সীয় অর্থবিদ্যায় ব্যবহৃত মুখ্য প্রত্যয়গুলি যথা উৎপাদন পদ্ধতি, সমাজের বিভিন্ন রূপ, শ্রেণী বা ঐতিহাসিক রূপান্তর ইত্যাদি সবই মূলত সমাজতাত্ত্বিক।
জার্মান সমাজতত্ত্ববিদ ম্যাক্স ওয়েবার তার বিখ্যাত দ্য প্রোটেস্ট্যান্ট এথিক অ্যান্ড দ্য স্পিরিট অব ক্যাপিটালিজম গ্রন্থে পাশ্চাত্যে ধনতান্ত্রিক ব্যবস্থার সূত্রপাত ও ক্রমবিকাশ আলোচনা করতে গিয়ে অর্থনৈতিক কাজকর্ম ও চিন্তাভাবনার উপর ধর্মের প্রভাব বিস্তারিতভাবে আলোচনা করেছেন। অ্যাডাম স্মিথকে মনে করা হয় অর্থনীতির জনকদের মধ্যে অন্যতম। অন্যদিকে গিডিংস তাকে সমাজবিজ্ঞানীদের মধ্যে প্রথম সারির সদস্য বলে অভিহিত করেন। এইভাবে দেখা যায় অর্থনৈতিক বিষয়াদির সঠিক ও সম্পূর্ণ আলোচনা করতে গেলে অর্থনীতি বহির্ভূত বহু সামাজিক বিষয়াদির আলোচনা অপরিহার্য। সমাজতত্ত্বের ওপর অর্থনীতির প্রভাব। অর্থবিদ্যাও বহু ক্ষেত্রে সমাজতত্ত্বকে প্রভাবিত করে থাকে। অধ্যাপক পাস্কল জিসবার্টের মতে সমাজে অর্থনৈতিক প্রক্রিয়ার বিকাশ প্রভাবিত করে মানুষকে, সমাজ জীবনকে এবং সামাজিক জীবনধারাও প্রভাবিত হয়। বিখ্যাত দার্শনিক কার্ল মার্কস ও ভেবলেন এ প্রসঙ্গে বলেছেন, সামাজিক বিষয়সমূহ অর্থনৈতিক শক্তির দ্বারা নির্ধারিত হয়। তাদের মতে সামাজিক পরিবর্তনকে অর্থনৈতিক শক্তি দ্বারা ব্যাখ্যা করা সম্ভব। মার্কস মনে করেন যে সামাজিক কাঠামো হলো মানুষের সাথে মানুষের পারস্পরিক অর্থনৈতিক ক্রিয়া প্রতিক্রিয়া। মানব সমাজের নির্ধারিত শক্তি হলো একমাত্র অর্থনৈতিক উপাদান। হারবার্ট স্পেন্সারের মতো প্রাচীন সমাজতত্ত্ববিদগণও সামাজিক সম্পর্ক ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে বিভিন্ন অর্থনৈতিক উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেছেন। বিষয়গত সাদৃশ্য। মানব সমাজে এমন কিছু বিষয় আছে যা একই সাথে সমাজতত্ত্ববিদ ও অর্থনীতিবিদদের আলোচ্য বিষয়। কিছু কিছু অর্থনৈতিক বিষয় যেমন শিল্পনীতি, শিল্প সংস্থা, ভূমিনীতি, করনীতি, উৎপাদন শুল্ক প্রভৃতি আলোচনার সময় পৃষ্ঠা 18 সামাজিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হয়। অন্যদিকে এমন কিছু সামাজিক বিষয় ও সমস্যা আছে যেমন দারিদ্র্য, বেকারত্ব, শ্রমিক সমস্যা প্রভৃতি আলোচনার সময় অর্থনৈতিক বিচার বিশ্লেষণের প্রয়োজন অনুভূত হয়। সমাজতত্ত্বের অন্তর্ভুক্ত কৃষি সমাজ ও শিল্প সমাজ মূলত অর্থনৈতিক প্রণালীর পরিপ্রেক্ষিতে আলোচিত। বর্তমানে অর্থনীতির ব্যবহারিক মূল্য বাড়ার ফলে দুটি বিষয়ের মধ্যে ক্রমশ সম্পর্ক নিবিড় হচ্ছে। অর্থনৈতিক বিষয়াদির সমাজতাত্ত্বিক বিচার বিশ্লেষণও ক্রমশ সম্প্রসারিত ও জনপ্রিয় হচ্ছে। ফলস্বরূপ সমাজতত্ত্বের একটি বিশেষ শাখার সৃষ্টি হয়েছে। এটি হলো অর্থনৈতিক সমাজতত্ত্ব বা ইকোনমিক সোশিওলজি। দুটি বিষয়ের গবেষণা পদ্ধতির মধ্যেও সাদৃশ্য লক্ষ্য করা যায়। উভয় ক্ষেত্রেই রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্সের সাহায্য নেওয়া হয়ে থাকে। দুটি বিষয়ে পার্থক্য। দুটি বিষয়ের মধ্যে গভীর ও নিকট সম্পর্ক থাকলেও বিষয় দুটি কখনোই এক নয়। দুটির মধ্যে বিভিন্ন ক্ষেত্রে পার্থক্য পরিলক্ষিত হয়। দুটি কলমে বিভক্ত করা আছে, একদিকে সমাজতত্ত্ব, একদিকে অর্থনীতি। সমাজতত্ত্ব এক। সমাজতত্ত্বে সমস্ত প্রকার সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়ে থাকে। অর্থনীতি এক। অর্থনীতি শুধুমাত্র সেই সকল সামাজিক সম্পর্ককে নিয়ে আলোচনা করে যা সম্পদের সাথে সম্পর্কযুক্ত। সমাজতত্ত্ব দুই। সমাজতত্ত্বের উৎপত্তির ইতিহাস বেশি দিনের নয়। অর্থনীতি দুই। অর্থনীতি বিষয় হিসাবে অনেক দিন আগে থেকেই সুপ্রতিষ্ঠিত। সমাজতত্ত্ব তিন। সমাজতত্ত্ব একটি সার্বিক বা সাধারণ সামাজিক বিজ্ঞান। অর্থনীতি তিন। অর্থনীতি একটি বিশেষ সামাজিক বিজ্ঞান। সমাজতত্ত্ব চার। সমাজতত্ত্বের আলোচনা ক্ষেত্রের পরিধি ব্যাপক। অর্থনীতি চার। অর্থনীতির আলোচনা ক্ষেত্রের পরিধি ছোট।
সমাজতত্ত্ব 5 সমাজতত্ত্ব একটি বিমূর্ত বিষয়। অর্থনীতি 5 অর্থনীতি একটি মূর্ত বিষয়। সমাজতত্ত্ব 6 সমাজতত্ত্বের আলোচনা সমাজ কেন্দ্রিক। অর্থনীতি 6 অর্থনীতির আলোচনা ব্যক্তি কেন্দ্রিক। সমাজতত্ত্ব 7 সমাজতাত্ত্বিক বিষয়গুলির অনুধাবন, তার পরিসংখ্যান গ্রহণ বেশ শক্ত। অর্থনীতি 7 অর্থনীতির বিভিন্ন উপাদানের পরিসংখ্যান গ্রহণ অপেক্ষাকৃত সহজ।